নমস্কার বন্ধুরা, আরবিবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি শুভ বিবাহের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন শম্ভু কাকা সুধাকে বলে যে কাল রাতে আমি দোয়েলকে ফোনটির সাথে দেখেছিলাম। এরপর সুধা এটাই মনে মনে ভাবতে লাগে, তার মানে দোয়েলের সাথে ফোনটির যোগাযোগ রয়েছে। এরপর দেখা যায় যে সুধাদের বাড়িতে ঝিনুককে সুধার মা খুবই বকাবকি করছে এবং তাকে জেরা করছে। সবাই এটাই জিজ্ঞেস করছে, তুই কাল রাতে কোথায় ছিলি? তখন ঝিনুক বলে, বিশ্বাস করো আমি কাল রাতে দিদির বাড়িতেই ছিলাম। এরপর সুধার মা বলে, এত বড় মিথ্যে কথা বলছিস সবার সামনে? পর সুধার মা ঝিনুকের পিছে লাঠি নিয়ে দৌড়য়। ঝিনুক বলে, মা এটা দিয়ে মারলে তো আমি মরে যাব। এরপর ঝিনুকের মা বলে, তোকে আমি আজকে সিধে করেই ছাড়বো। এরপর ঠাম্মি বলে, আরে তোমরা কি করছো এইসব, আগে ওর কথাটা তো শোনো। এরপর জেঠিমণি বলে, তুই ওকে জিজ্ঞেস কর ছোট, ও কাল রাতে কোথায় ছিল আর রাত বিরেতে ও কোথায় ঘুরে বেড়াচ্ছে। ও তো বিয়ে বাড়িতে কালকে যায়নি, তাহলে আমাদের মিথ্যে কথা বলে কোথায় গিয়েছিল আর কি দরকার ছিল এমন যে আমাদেরকে মিথ্যেটা বলে ও বাইরে গেল। পর দোয়েল তার মাকে সাইডে করে নিয়ে বলে, মা আমি জানি কাল রাতে ঝিনুক কোথায় ছিল। ঝিনুক কাল রাতে বসুবাড়ির ছোট ছেলের সাথে ছিল সমুদ্র। ওর সাথে না আজকালও খুব বেশি মেশামেশি করছে। তুমি না এক কাজ করো, তুমি সুধাদির বাড়িতে গিয়ে কালকে আমার বিয়ের কথাটা বলে ফেলো, নইলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। সুধা ঝিনুককে ফোন করে এবং ঝিনুককে ফোন করে বলে, কিরে তুই হাঁপাচ্ছিস কেন? তখন ঝিনুক বলে, আচ্ছা তুই আমার কথাটা ছাড়, আমি বাড়িতেই আছি, তুই কেন ফোন করেছিস বল। এরপর সুধা ঝিনুককে সবটাই বলে দেয়। তখন ঝিনুক বলে, আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি তোর সাথে দেখা করতে। এরপর ঝিনুক বলে, আচ্ছা মা আজকের মারটা নয় তোলা থাক, এটা না হয় পরে দিও, আমি এখন যাই। হ্যাঁ। পরে দেখা যায় যে বিজিত ইমনকে জোরে জোরে বাতাস করে যাচ্ছে এবং ইমনকে বলছে যে ম্যাম ডিপ ব্রিথ নিন। এরপর ইমন বলে, আচ্ছা এই এসিটা কবে সারাবে বলুন তো, আর এতক্ষণ লাগে কেন? এরপর বিজিত বলে, ম্যাম আমি গিয়ে দেখছি। পর ইমন এসি সার্ভিস সেন্টারে কল করে। ইমন বলে, এসি সার্ভিস সেন্টার, আমি ইমন হালদার বলছি। এর ওপার থেকে বলে, হ্যাঁ ম্যাডাম বলুন। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে বলছি, ইমন হালদার। আপনাদের কোম্পানির সাথে আমাদের ইয়ারলি কন্ট্যাক্ট ছিল, আজ থেকে সেই কন্ট্যাক্টটা আমি শেষ করলাম। এরপর সেই লোকটি বলে, কেন ম্যাডাম? তখন ইমন বলে, কেন বলছেন, আপনাদের কবে বলেছিলাম যে এসিটা সারানোর জন্য একটা ভালো টেকনিশিয়ান পাঠাবে, কিন্তু আপনারা এই কেমন টেকনিশিয়ান পাঠালেন, ও তো কোনো কাজই পারে না। সেই লোকটি বলে, সরি ম্যাডাম আমাদের খুব লেট হয়ে গেছে, আসলে আমরা প্রবলেমের জন্য আপনাদের কোম্পানিতে লোক পাঠাতে পারিনি। বলে, কি আপনারা লোক পাঠাননি? দিকে দেখা যায় তেজ বিজিতকে সেই ফুটেজগুলো দেখাচ্ছে যেখানে একটা ওয়েটারের সাথে তেজের ধাক্কা লেগে যায় এবং সেখানে চিঠিটা আদলা বদলি হয়ে যায়। বলে, এটা কারুর অনুসন্ধানে হয়েছে। বিজিত বলে, কিন্তু এরকম একটা কাজ কেন করবে? দিকে দেখা যায় ঝিনুক সুধার সাথে দেখা করতে চলে যায় এবং ঝিনুক এটা জেনে সুধাকে বলে, এই ঝিনুক দিদির না মাথাটা পুরো হয়তো খারাপ হয়ে গেছে, ও ফোনটেদার সাথে হাত মিলিয়েছে। আর হ্যাঁ, কাল রাতেও আমি ঝিনুক দিদিকে 3 মাথার চত্বরে দেখেছিলাম। এরপর ঝিনুক বলে, দাঁড়া আমি জেঠিমাকে গিয়ে কানে এমন কথা তুলবো না, দিদি একেবারে সিধে হয়ে যাবে, ওকে তো আমি দেখছি। এরপর সুধা বলে, না রাগের মাথায় কিছু ভুলভাল করে বসিস না, এর কাছ থেকে আমরা জানতে পারবো ফোনটা কোথায় আছে আর ওর ফোনে নাম্বারটাও থাকবে, আর তার আগে আমাদের ভালো একটা প্ল্যান করতে হবে। তখন দোয়েল বলে, চিন্তা নেই, আমি প্ল্যানটা ছকে নিয়েছি, চিন্তা করিস না, এটা আমি সামলে নেব, কালকের মধ্যেই আমি কাতলাদা আর ফোনটির খোঁজটা পাইয়ে দেব, আমি তোকে কথা দিলাম। দিকে দেখা যায় তেজ কারোর একটা আসার আওয়াজ পেয়েছে এবং তখন দেখা যায় ক্যাবিনের মধ্যে ইমন ঢুকে পড়ে এবং ইমন বলে, আমি কিন্তু সবটা জেনে গেছি, সবটা বুঝে গেছি। পর তেজ ইমনের হাতে রিমোটটা দিয়ে বলে, আপকা এসি ঠিক হো গয়া হ্যাঁ ম্যাডাম, হাম চলতা হ্যাঁ। এরপর ইমন বলে, দাঁড়াও। তখন তেজ মনে মনে এটাই বলতে লাগে, ও কি কিছু বুঝতে পেরেছে নাকি? ইমন বলে, তুমি সত্যি করে বলো তো তুমি কে, কারণ আমি এসি সার্ভিস সেন্টারে ফোন করেছিলাম আর তারা জানিয়েছে যে তারা তো কোনো লোকই পাঠায়নি, তাহলে তুমি কে, সত্যি করে বলো তো তুমি কে। পর তেজ বলে, হাম बताए थे ना मैडम, हम तो एसी रिपेयर करने वाला है, हम एसी सेंटर से नहीं आया, हम तो ऑनलाइन कंपनी से आया है, ऑनलाइन ही पेमेंट कर दिया है। এটা শুনে বিজিত বলে, হ্যাঁ উনি তো অনলাইন কোম্পানি থেকে এসেছেন আর পেমেন্ট তো ফুল পেমেন্ট হয়ে গেছে। আসলে আমি এসি সার্ভিস সেন্টারে ফোন করেছিলাম আর তারা বলেছে যে তারা নাকি আজকে লোক পাঠাতে পারবে না, কিন্তু আপনার তো অনেক অসুবিধা হচ্ছিল ম্যাডাম, তাই আমি ওনাকে ডেকে পাঠিয়েছি। এরপর ইমন মনে মনে এটাই বলতে লাগে যে আমার কেন মনে হচ্ছে যে এরা কেউই সত্যি কথাটা বলছে না। তেজ মনে মনে এটাই বলতে লাগে যে ইমন আমার আর সুধার বিয়েটা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিল, আর আমার কেন জানি না মনে হচ্ছে যে এর পেছনে ইমনের হাত আছে।
পরে সেখান থেকে তেজ চলে যায়। চলে যাওয়ার পর ইমন তার ল্যাপটপে কাজ করতে যায়। তখন ল্যাপটপে গিয়ে দেখে ল্যাপটপটা ওপেন। তখন ইমন বলে, আচ্ছা আমার ল্যাপটপটা ওপেন হলো কিভাবে? এটা তো পাসওয়ার্ড দিয়ে সিকিউর করা, তাহলে কিভাবে এই লকটা ওপেন হলো? মুহূর্তে দেখা যায় ছোটকা আর বাড়ির ছোটরা মিলে সবাই একটা প্ল্যান করছে যে ঠাম্মির জন্মদিন করবে। তখন সবাই এটাই বলছে, আচ্ছা ঠাম্মির কি কি পছন্দ সেটা তো দাদা ভাই আর বৌদি ছাড়া আর কেউ বলতে পারবে না, তো এটা বেটার যে তাদের সাজেশন নিয়েই আমাদের প্ল্যানটা করা উচিত। এরপর চিরকুট জ্যোৎস্না ফিরে এসে বলে, আচ্ছা কিরে দিদিভাই, বৌদিদি কোথায়? তখন জ্যোৎস্না কিছুই বলে না। তখন দেখা যায় যে ঠাম্মি জ্যোৎস্নাকে জিজ্ঞেস করে, আচ্ছা বড় নাত বৌমা কোথায়? বলে, ঠাম্মি যার কথা জিজ্ঞেস করছো সে বাড়ি ফিরলেই না হয় জিজ্ঞেস করে নিও, আমাকে এত কিছু জিজ্ঞেস করো না ঠাম্মি, আমি এত কিছু জানি না। অত বড় মেয়েকে আমি কি আমার আঁচলে বেঁধে বেঁধে রাখবো? এরপর ছোটকা বলে, আচ্ছা কি হয়েছিল বলতো? জ্যোৎস্না বলে, সুধা আমাকে বলেছিল যে আমাকে মন্দিরের ভিতরে যেতে, আর ও বাইরের থেকে মন্দিরটা পুরোটা প্রদর্শন করবে। আর ততক্ষণে আমার পুজো দেওয়াটাও শেষ হয়ে গেল, কিন্তু আমি বাইরে এসে দেখি যে সুধা কোথাও নেই, ও উধাও হয়ে গেছে। এইদিকে সুধা মন্দিরের বাইরে এসে খোঁজাখুঁজি করতে লাগে যে দিদি কি এখনও মন্দিরের ভিতরেই আছে। তখন সুধা মন্দিরের ভিতরটা গিয়েও দেখে যে দিদি সেখানে কোথাও নেই। তখন একটি মহিলাকে জিজ্ঞেস করে, আচ্ছা আমি আমার দিদিকে খুঁজছি, আপনি কি দেখেছেন? এরপর সেই মহিলাটি বলে, হ্যাঁ উনি তো একটু আগে করেই একটা গাড়িতে বসে চলে গেলেন। এরপর সুধা তো তখন ঘাবড়ে যায় যে এবার আমি কি করি, দিদি তো বাড়ি ফিরে চলে গেছে। তখন সুধা রাস্তার মোড়ে গিয়ে ট্যাক্সিকে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু কোনো ট্যাক্সি সুধার ডাকে সাড়া দিচ্ছিল না। তখন দেখা যায় যে সুধার কাছে এসে একটা গাড়ি ধাক্কা মারে। সুধা বলে, কেমন মানুষ আপনি, আপনি ঠিক করে গাড়ি চালাতে পারেন না? এরপর দেখা যায় সেটা হচ্ছে তেজ। এরপর তেজ সুধাকে বলে, আপনি ঠিক আছেন তো? পর তেজ যখন সুধাকে ধরতে চায় তখন সুধা বলে, আপনি অদ্ভুত লোক তো, আপনি আমাকে কোন সাহসে আমাকে টাচ করছেন? আরেকবার যদি আপনি আমাকে টাচ করেন না তাহলে কিন্তু আমি লোক জড়ো করব, সবাইকে ডাকাডাকি করব। এরপর তেজ মনে মনে এটাই বলতে লাগে, তার মানে সুধা আমাকে চিনতে পারেনি। এরপর তেজ সুধাকে বলে, আপনি কিন্তু একদম চিৎকার চেঁচামেচি করবেন না। এরপর সুধা বলে, আপনি দিন দুপুরে ডাকাতি করছেন, আমাকে ভয় দেখাচ্ছেন? দুঃখে আমি আপনার গাড়িতে উঠতে যাব শুনি, এরপর কিন্তু আমি লোক জড়ো করব। এরপর তেজ সুধার হাতটা ধরে নেয়। তখন সুধা বলে, আপনার এত বড় সাহস, না বলার পরেও আপনি আমার হাতটা ধরেছেন। আমি আপনার এমন হাল করব না যে আর কোনো দিন আপনি কোনো মেয়ের হাত ধরার অবস্থায় থাকবেন না। এরপর সুধা এটা বলে একটা লাঠি নিয়ে নেয়। বলে, আজকে আপনার হাড় গুঁড়ো করে না আমি চুরমার করে দেব। এরপর তেজ বলে, আপনি ভারী অদ্ভুত মহিলা তো, কি ডেঞ্জারাস, সেকেন্ডের মধ্যেই আপনি আপনার রূপটা পাল্টে নিলেন। আচ্ছা ঠিক আছে, আমাকে মারবেন না। তেজ তার চশমাটা খোলে। এরপর সুধা তাকে দেখতে পায়। তখন সুধা এটাই বলে যে মিস্টার বসু মল্লিক আপনি? এরপর সুধাকে তেজ বলে, বাবা আপনি কি সাংঘাতিক, একটু আগেই যেরকমভাবে চোখমুখ করেছিলেন না, একেবারে দেবী রঙ্গনা রূপ নিয়ে নিয়েছিলেন। তখন সুধা বলে, এখন আপনি ইয়ার্কি মারছেন? না সত্যি সত্যি আপনাকে পিটিয়ে না হাড়গুড় গুঁড়ো করে দেব। এরপর তেজ বলে, না না মারবেন না। এরপর সুধা তেজকে বলে, আচ্ছা কিন্তু আপনি এই রকম সাজ সেজেছেন কেন? তখন তেজ বলে, আমি বলবো পরে সবটা। তারপর তেজ বলে, আচ্ছা আপনি এখানে কি করছেন? এদিকে দেখা যায় জ্যোৎস্না ঠাম্মিকে তাতিয়ে দিচ্ছে। জ্যোৎস্না বলে, দেখো ঠাম্মি দেখো, তোমার পছন্দ করা মেয়েই নাকি তোমার কোনো কথা শুনে না। এই বাড়িতে আসার পর থেকে তোমার সবটা নিয়ম, প্রত্যেকটা নিয়ম এক এক করে ভেঙে যাচ্ছে। আর দিনের পর দিন এই মেয়েটা মিথ্যে বলে যাচ্ছে, করে কাউকে কিছু না বলে সেখান থেকে উধাও হয়ে গেল, কাউকে কিছু জানানোর প্রয়োজনটুকুও মনে করেনি। এরপর ঠাম্মি বলে, এত কিছু হয়ে যাওয়ার পরও সুধার এত বড় আস্পর্ধা, ওর আস্পর্ধা দেখে তো আমি অবাক হচ্ছি। অন্যদিকে ছোটকা তেজকে ফোন করে এবং তেজকে ফোন করে বলে, তেজ তুই কোথায়? এরপর ছোটকা বলে, হোয়াট, তার মানে সুধা তোর সাথেই আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা একসাথেই থাক, আমি এই দিকের ব্যাপারটা সামলে নিচ্ছি, তোরা চিন্তা করিস না, তুই সুধার সাথেই থাক। ওর ছোটকা ঠাম্মিকে বলে, আচ্ছা মা এটাও তো হতে পারে যে সুধা হয়তো হারিয়ে গেছে। তখন ঠাম্মি বলে, হারিয়ে গেছে? তখন ছোটকা বলে, হ্যাঁ হারিয়েও তো যেতে পারে, কারণ আমাদের বাড়ির এরিয়া আর এলাকাটা ও ভালো করে চেনে না, ও তো এখানে নতুন এসছে, তাহলে হয়তো ও হারিয়ে গেছে। আমি বলি কি জ্যোৎস্না, তোর না সুধার জন্য একটু অপেক্ষা করা উচিত ছিল, বুঝলি? জ্যোৎস্না বলে, ছোটকা আমি কতক্ষণ অপেক্ষা করতাম, ও তো মন্দিরের চারিপাশেও ছিল না। ওর দেখা যায় সেই মুহূর্তে সেখানে তেজ আসে। তেজ বাড়ি ফিরে এসে জ্যোৎস্নাকে বলে, হ্যাঁ দিদি, ছোটকা একদম ঠিক কথাই বলেছেন, উনি রাস্তাটা হারিয়ে ফেলেছেন, উনি গুলিয়ে ফেলেছিলেন রাস্তাটা, কিন্তু তোর তো একবার দেখা উচিত ছিল। আর উনি যেভাবে গাড়ির জন্য ছোটাছুটি করছিলেন, কোনো একটা ট্যাক্সিও পাচ্ছিলেন না, উনি প্যানিক হয়ে গেছিলেন, আর এই সময় তো ওনার কিছু একটা হয়ে যেতে পারতো।
আর তখন ওনার দায় কে নিত? এরপর জ্যোৎস্না বলে যার যার কাজের দায় সবারই যার যারই নিতে হয়। তখন জ্যোৎস্না বলে কিন্তু আমি এটা শিওর সুধা ডাহা মিথ্যে কথা বলছে, আমি নিজের চোখে দেখেছি ও ওখানে কোথাও ছিল না। পর সুধা জ্যোৎস্নাকে বলে কিন্তু দিদি আমি তো তোমাকে মন্দিরে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু তুমিও তো মন্দিরে ছিলে না। পর জ্যোৎস্না মনে মনে এটাই ভাবতে লাগে আমি তো মন্দিরের পিছনে সুতীর্থর সাথে একবার দেখা করতে গিয়েছিলাম, সুধা কি তখনই আমাকে খুঁজতে গিয়েছিল? এরপর সুধা যখন ঠাম্মিকে কিছু বলতে যাবে তখন জ্যোৎস্না ভয় পেয়ে যায়। জ্যোৎস্না এটাই বলে যে সুধা কালকের ঘটনাটা বলে দেবে না তো? তখন জ্যোৎস্না বলে ঠাম্মি আসলে আমারই দোষ, আমারই উচিত ছিল সুধাকে দেখে রাখার। পর ঠাম্মি সুধাকে বলে তোমার কথাটা মনে আছে তো? এরপর ঠাম্মি বলে হ্যাঁ ঠাম্মি আমার কথাটা মনে আছে। এরপর ঠাম্মি সেখান থেকে চলে গেলে সুধা তেজ আর ছোটকাকে ধন্যবাদ জানায়। ওরা যদি না থাকতে তাহলে আমি কাতলাদার ফোনটির খোঁজটা করতে পারতাম না। এরপর ছোটকা সুধাকে বলে সব সময় সৎ কাজে এই ছোটকাকে তুমি তোমার পাশে পাবে, আর শুধু ছোটকাকেই নয় আজ থেকে তুমি তেজকেও পাশে পাবে। কিরে তেজ কিছু বল। আর তখনই বাড়ির সবাই ছোটরা চলে আসে, চিরকুট সমুদ্র আর দু বোনেরাও দলে সবাই চলে আসে। আর চিরকুট বলে আচ্ছা আর কত দেরি করব, আমাদের তো প্ল্যানটা সারতে হবে। পর সুধা সবাইকে একটা সুন্দরী প্ল্যান বলে দেয় ঠাম্মির জন্মদিন পালন করার জন্য। এরপর সবাই সেটা শুনে খুশি হয়। তখন সমুদ্রের ভাই এসে বলে আচ্ছা তোরা প্ল্যান করছিস ভালো কথা, কিন্তু কালকে যে দাদাভাই ভুবনেশ্বর চলে যাবে সেটা কি খেয়াল আছে? পর সুধা তেজকে বলে আচ্ছা কালকের দিনটা কি না গেলে হয় না? তখন ডলি বলে বাস বৌদিদি বলে দিয়েছে আবার টিকিট তো ক্যান্সেল হবে না, টিকিট তো ক্যান্সেল করতেই হবে তাই না রে দাদাভাই? এরপর দেখা যায় যে তেজের ফোনে একটা মেসেজ আসে আর সেটা বিজিত পাঠিয়েছে। বিজিত একটা অ্যাড্রেস পাঠিয়েছে যেটার অ্যাড্রেসটা ভুবনেশ্বরী। তখন তেজ মনে মনে এটাই ভাবতে লাগে যে ঠাকুর তুমি এটার কোনো ইঙ্গিত দিচ্ছ না তো? এরপর তেজ মেসেজটা পড়ে বলে না আসলে কালকে কোনো টিকিট ক্যান্সেল হবে না। এরপর সুধার মনটা একটু খারাপ হয়ে যায় আর তেজ সেটা লক্ষ্য করতে পারে। তখন তেজ বলে কিন্তু আমি ঠাম্মির জন্মদিনেও থাকবো আর তোদের সবার সাথে আনন্দও করব। ওর ছোটকা সমুদ্র আর বাকি সবাইরা চলে যায় জন্মদিনের আয়োজন করতে। অন্যদিকে দেখা যায় জ্যোৎস্না সুধাকে আটকে বলে আমি জানি তুমি মন্দিরে ছিলে না। এরপর সুধা দিদিকে বলে তুমিও তো মন্দিরে ছিলে না দিদি তাই না? এরপর জ্যোৎস্না বলে তুমি কি আমার উপর নজর রাখছো? তখন সুধা বলে না সেটা আমি করছি না, কিন্তু এই কথাটা শুনে তোমার চোখ মুখ এত শুকিয়ে গেছে, এত ফ্যাকাশে হয়ে গেছো, ভয় পেয়ে গেছো, সেটা দেখে আমি ভাবছি। এরপর জ্যোৎস্না বলে তুমি না আমার উপর বেশি গোয়েন্দাগিরি করতে এসো না বুঝলে, আর ঠাম্মি তোমাকে যেটা করতে বলেছে সেটা করো, নিজের চরকায় তেল দাও, না হলে দেখবে তোমার এই বাড়িতে থাকাটাও আর হচ্ছে না, আর গোয়েন্দাগিরি করা তো খুব দূরের কথা। পর সুধা বলে আমি আমার কথাটা রাখবো দিদি, ঠাম্মির দেওয়া কথা অনুযায়ী আমি সেই কথাটা সময় মতো ঠিক করিয়ে দেখাবো, আর আমি কাতলার ফোনটাকে সবার সামনে নিয়ে আসবো। আর রইল আমার এই বাড়িতে থাকা, তাহলে সেটা না হয় পরে দেখা যাবে, কিন্তু কালকে এই সুধাই ঠাম্মির জন্মদিনে তার সবচাইতে সেরা উপহারটা দেবে। আর এখানেই পর্বটি শেষ হয়।